তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাঢ় নীল আকাশের আলোর রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময় যেন ঝড়ের বেগে রুমের ভেতর ঢুকলেন জাঙ্কুকের চাচ্চু। অতঃপর জাঙ্কুক আর তার চাচ্চুর মধ্যে কিছুক্ষণ কথোপকথন হলো। জাঙ্কুকের চাচ্চু ভারী পদক্ষেপে রুম থেকে বেরিয়ে এলো। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন। মেয়েটা একেবারেই অচেনা, দেখতে ভীষণ মিষ্টি, বয়স 19-20 বেশি হবে না। মেরুন রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে ফরকে গেল। সে কর্কশ গলা জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কে তুমি? বাসার ভিতর ঢুকতে কি করে? যে আমি তে, লিজার ফ্রেন্ড। ও আচ্ছা, যাও যাও, ভিতরে যাও। তে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। দরজা পেরিয়ে মুখ ধরফর করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো। যদি কার সামনে পড়ে যায় আর যদি প্রশ্ন করে, ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো। পিছন থেকে গম্ভীর নারী ডাক ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। যেটার ভয় ছিল সেটাই হলো। তের কাছ থেকে সব ডিটেলস জেনে নিল। তারপর বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, যাও, উপরে আছে লিজা। তে মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। তের মনে হঠাৎ করে লিজার উপর অভিমান জেগে উঠল। ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ থেকে বেরিয়ে এলো, লিজার বাচ্চা। কথাটা শেষ করার আগে পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল তার। তার মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে জিউন জাঙ্কুক, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরে। তের গলা শুকিয়ে এলো। নিজের অজান্তে ঘাড় একটু কাত হয়ে গেল। পুষ্ট যেন ফাঁক হয়ে দৃশ্য আটকে গেল জাঙ্কুকের শরীরে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। জাঙ্কুক ধীর পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। তের নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। জাঙ্কুক ঝুঁকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, লিজা তো বাচ্চা নেই, তবে আপনি চাইলে আমরা ছোটখাটো একটা ক্রিকেট টিম বানাতে পারি, মিস জানো। তে হঠাৎ চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পিছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকলো কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আর লিজা, তুমি কি করছেন? জাঙ্কুক শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা কষে নিল। অতঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে বলে উঠল, ফার্স্ট অফ অল, এটা লিজার রুম না। অ্যান্ড সেকেন্ডলি, আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন এখানে আমি কি করছি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তের চোখ বিস্ময়ে আরো বড় হয়ে এলো। আপনার বাড়ি? জাঙ্কুক এবার 2 কদম এগিয়ে এসে সামান্য চোখে মুখোমুখি দৃষ্টি মেলালো। কণ্ঠে রুক্ষতা দৃঢ়। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো, জানো কোন দিক থেকে এটা লিজার রুম মনে হয়। তে তখন ধীরে ধীরে চোখ বোলাতে লাগলো চারপাশে। সত্যি তো, রুমটার প্রতিটি কোণ যেন পুরুষের রশিতে সাজানো। সে মনে মনে ভাবলো, গেটের সামনে যে মির হাউস লেখা ছিল, তার মানে এটা আসলে জিউন জাঙ্কুক মিরের বাড়ি। ইস, কি বুদ্ধ আমি! এখন কি বলবো, কিভাবে বের হবে এখান থেকে? ঠিক তখনই জাঙ্কুক হঠাৎ 2 আঙুলে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙলো। কি হলো? কোথায় হারিয়ে গেলেন মিস জানো? তে লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাছুমাছু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, লিজার রুম ভেবে ভুল করে চলে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত করে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে বজ্র কণ্ঠ ভেসে এলো জাঙ্কুকের, স্টপ! পায়ের তলা কেঁপে উঠল তেল। ধীরে ধীরে ঘুরে তাকালো। জাঙ্কুকের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। জাঙ্কুক 2 আঙুলের ইশারায় কাছে ডাকলো। তে থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল। জাঙ্কুকের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়ালো। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা, জানো। তে ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ জাঙ্কুক হুঙ্কার দিয়ে ছাড়লো, ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। তে কাঁপা গলায় অনুনয় করলো, আমি সত্যিই জানতাম না। জাঙ্কুক ঠান্ডা স্বরে গর্জে উঠলো, আমি দ্বিতীয়বার রিপিট করবো না তে, ডুয়েট। অবশেষে তে ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাছে তিরতির করে। জাঙ্কুক এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। তে বাধ্য মেয়ের মতো কান ধরলো। জাঙ্কুক এবার তের কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়াই চেহারার নকশা পাল্টাই দিব। জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে তের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির নাজুক মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছে না এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে পারো। কথাটা শেষ হওয়ার আগে তে এই ক্লাসে চেয়ার থেকে নেমে পড়লো। এরপর আর এক মুহূর্তে দেরি না করে ভোঁ দৌড় দিল দরজার দিকে। তের এমন কাণ্ডে জাঙ্কুক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
তারপর হা হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতে পারেনি তে এমন কাণ্ড করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎ করে জোরে হেসে উঠল, মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকে হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতে শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে লিজার রুমে এসে পৌঁছানোতে বুকের ভিতর যেন থুকবুক শব্দটা গোটা করিডোরে শোনা যাচ্ছে। ভিতরে ঢুকতেই লিজা তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কি রে, তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? বলছি, আগে পানি দে দোস্ত। লিজা তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পানি এগিয়ে দিল তেয়ের দিকে। তে ঠুক ঠুক করে পুরো পানিটা খেয়ে নিল। এখন বল, কি হয়েছে? বাসায় ঢুকতেই প্রথম এক অচেনা লোকের সাথে দেখা হলো। এমন অদ্ভুত আচরণ করলো যেন মনে হলো আমি যেন চোর বা বদমাস। এবার তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্য সত্যি মনে হলো আমি যেন আসামের কাঠ করে দাঁড়িয়ে আছি, আর তোর মা তো কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছে। হ্যাঁ, ঠিকই মনে হয়েছে তোর, আমার আম্মু একজন অ্যাডভোকেটই, নাম করা ক্রিমিনাল লয়ার। বাপরে বাপ, আর কি কি বাকি আছে বল? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই জীবন চাঙ্কুক, আর কিছু বাকি আছে নাকি? কেন এভাবে বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয়েক মাসে আমরা একটু আঁচু করতে পারলাম না। কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয়ে দূরে সরে যায় আমার থেকে। ভয় কেউ আমার সাথে মিশতে চায় না, তাই তোদের কখনো বলিনি। ভয় ছিল যদি তোরা দূরে সরে যাস। তুই একটু থমকে গেল, তার ঠোঁটে মৃদু হাসি ফুটলো। সে লিজা দু হাত শক্ত করে চেপে ধরলো। আরে পাগলি, কে কি বললো, কে কি বললো? তোর পরিবার কেমন, আমার পরিবার কেমন, তাতে আমাদের কি আসে যায়? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না, আমি তো জানতাম না, আমি ভুলে তোর রুম ভেবে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি, ভাই কিছু বলেনি তোকে? হে হে, কি বলবে? তোর ভাইয়ের কি শেষ সাহস আছে? আচ্ছা বাদ দে সব, আগে নোটসগুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। লিজা বই খাতা ঘাটতে লাগলো। এই খাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? তুই দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁট চেপে আসতে বললো, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বললো না, কিভাবে বলবে? জাঙ্কুকের ভয়ে সে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি, অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার তার বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ছেড়ে ফেলতে সে বিছানার নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। আমি কফি বানিয়ে আনছি, তুই থাক। লিজা বেরিয়ে যেতে যেতে তীর চোখের সামনে ভেসে উঠলো কিছুক্ষণ আগের দৃশ্য। জাঙ্কুকের অর্ধ নগ্ন শরীর, চকচকে বডি, মুখ ধরফর করছে। ইস, তে কখনো কল্পনা করেনি তার ক্রাশকে এত কাছ থেকে এভাবে দেখতে পাবে। কমটা ফেলে 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেল সে। লজ্জা, ভয় আর আবেগে তার বুকের ভেতরে এক অজানা ঢেউ খেলে গেল। গ্যারেজের পেছনে তৈরি হয় ছোট্ট 2 কামরার ঘরটাই ডেমো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারোর সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় জীবন জাঙ্কুকের ডেমো। আর সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একজন পুরন ঢাকার নাম করা দালাল। বাজারের ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজি পর্যন্ত তার প্রভাব বিস্তার। কিন্তু সমস্যা হলো সে কথা দিয়েও কথা রাখেনি। জাঙ্কুকের সাথে ডিল হয়েছিল, সাধারণ ব্যবসায়ীদের উপর সে জোর খাটাবে না, কিন্তু সুযোগ পেয়ে সে আবার পুরনো খেলায় ফিরে গেছে। আজ তার সেই ভুলের মাসুল দিতে হবে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এলো, কালো শার্টের 2টো বোতাম খোলা, চোখগুলো ভয়ঙ্কর। সে একটা চেয়ার টেনে আনলো, পায়ের উপর পা তুলে বসে পড়লো সেখানে। সে শামীম পোদ্দারের মুখের সামনে কর্কশ কণ্ঠে গর্জন করলো, তোর নাম শামীম পোদ্দার ঠিক আছে, কিন্তু জীবন জাঙ্কুকের সাথে পোদ্দারি দেখানো তোর মোটেও ঠিক হয়নি। ভাই, এবারের মতো মাফ করে দেন, জিন্দিগি তার ভুল করুম না, কারণ বাজারে আজ থেকে আমাকে ছায়াও দেখবো না কেউ। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই পোদ্দার, তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে। আমি আজকে মেলা খুশি, তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়ে ছেড়ে দেব। সে পাশ থেকে 2 জনকে ডাক দিল। জাঙ্কুকের এক ইশারাতেই শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। জাঙ্কুক পেছনে হেলান দিয়ে বসলো, চোখ রক্তবর্ণ শেয়ালের মতো ঝলসে পড়ছে। চল, ওই টুলের উপর উঠে দাঁড়া। আহাতে শোনার সাথে সাথে শামীম পোদ্দার ধরপড় করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল জাঙ্কুক, 202 বার কান ধরে উঠবাস করবি, একটাও যেন কম না হয়। ভাই, এতবার করলে আমি মরে যাবো। শুরু কর, নইলে 200 থেকে বাড়াই দিব, কুইক। ভয়ে কাঁপতে থাকে শামীম পোদ্দার কান ধরে উঠবা শুরু করলো। জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না, একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর।
ঘরে থাকা সবাই মুখ টিপে হাসলো। সবাই এসে তার লুঙ্গি টানতে গেলেই শামীম 2 হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল, ভাই ভাই, আমি লুঙ্গির নিচে জায়গা পড়ি নাই ভাই। ছা, এটা কি করলি? ভাগ্য করবে যদি তোর লুঙ্গি দক্ষিণা হয়ে উল্টে যায়, তাহলে তোর পক্ষে সোজা বাজারে নিলামে উঠবো। সবাই আবার হেসে উঠল। শামীম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, পরের বার আর ভুল করুম না, ঠিক আছে? এখন কাউন্ট কর, তাছাড়া তোর পক্ষে নিলামে উঠলেও কেউ কিনতে চাইবে না। কথাটা শুনে বাকিরা হেসে ফেটে পড়লো। স্বামী পোদ্দার আবার কান ধরে উঠবার শুরু করলো। এক সময় শরীর ক্লান্ত হয়ে পড়লো, তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর মতো। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়লো। জাঙ্কুক ঠান্ডা চোখে তাকালো তার চাচুর দিকে, তারপর বলে উঠলো, চাচু, ওই লুঙ্গিটা নিয়ে কি যেন একটা গান আছে না? ওহো, লুঙ্গি ডান্স, ইয়েস, মিউজিক চালা, এখন পোদ্দার দিবে লুঙ্গি ডান্স। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবার দাঁড়ালো, 2 হাতে সাদা লুঙ্গির 2 কোণা ধরলো, অতঃপর সুরের তালে তালে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। সবাই একসাথে হেসে উঠলো। জাঙ্কুক ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করলো, এই যে ও জাঙ্কুক রাজা, যখন জাকি দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা মজা। ঘরের দেয়ালে ধ্বনিত হলো জাঙ্কুকের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর স্বামীর পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়লো অপমানের অশ্রু। মীর হাউসের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলোতে রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে। আলো অন্ধকারের ফাঁকে শহরটা যেন আরো রহস্যময় হয়ে উঠছে। তে রাস্তার ধারে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলালো, একটা রিক্সাও চোখে পড়লো না। সে দীর্ঘ শ্বাস ফেলে ওনাটা শক্ত করে গলায় পেঁচালো, মাথা ও চুল ভালোভাবে ঢেকে নিল। ভিতর ভিতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনের গলির দিকে হাঁটা শুরু করলো। তে আশা ছিল সেখানে হয়তো রিক্সা পাওয়া যাবে। হঠাৎই পিছন থেকে কর্কশ শব্দে তীব্র ব্রেক কষালো একটি গাড়ি। তে চমকে উঠলো একেবারে, তার সামনে কালো রঙের গাড়ি থেমে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সে, মুখ ধুকবুক করে হলি তো চাকার নিচে পড়ে যেত। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গভীর কণ্ঠস্বর, মিস জানু। তাড়া করে চোখ মেলে তাকালো তে, গাড়ির কাছ নামানো। ভিতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে জাঙ্কুক। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল তের চোখের গভীরে। অকারণে বুকের ভিতর চিনচিনি ব্যথা অনুভব করলো তে। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজেকে সামনে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাগের মতো পিছিয়ে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছিলেন? জাঙ্কুক ধীর স্থির ভঙ্গিতে গাড়ি দরজা খুলে নেমে এলো। তার চোখ এখন স্থির হয়ে আছে তের মুখে। ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো স্বরে বলল, কি বললে? জাঙ্কুকের কণ্ঠে হিম শীতল রাগ মিশিয়ে আছে। তে সেটা বুঝে গেল। বুকের ভেতরে আরো জোরে ধুকবুক শুরু হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল, তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে এক ফাঁকা রিক্সা এসে পড়লো। তে তাড়াতাড়ি ডাক দিল, এই রিক্সা। রিক্সার কাছে আসতে তে দ্রুত পা বাড়িয়ে উঠতে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুললো। ভরকে গিয়ে চিৎকার করে উঠলো তে, বাবা বাঁচান, এই লোকটা আমাকে অপহরণ করছে। তার চিৎকারে আশেপাশে কয়েকজন সেদিকে তাকালো। রিক্সাওয়ালা একবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিক্সাওয়ালা এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। তার মুখ শুকিয়ে গেল। এই দেশে মানবতা বলে কিছু নেই, কেউ সাহায্য করলো না। জাঙ্কুক একটু বিচলিত হলো না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতরে বসিয়ে নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে বললো মানবতা নেই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসলাম, এটা কি মানবতার মধ্যে পড়ে না? চোখ বিস্ফোরিত হয়ে গেল, মুখটা হা হয়ে রইল। জাঙ্কুক গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। তে ধার চেপে কোমল 2 হাতে জাঙ্কুকের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটর ব্যাং না, ব্যাং আপনি, আপনার 14 গোষ্ঠী, সরুন, আমি নামবো। সে পা নামানোর আগে জাঙ্কুক ধাপ করে গাড়ি দরজা বন্ধ করে দিল তার মুখের উপর। অতঃপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির ইঞ্জিন গর্জে উঠলো। সামনে পিছনে গার্ডের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হলো। আর গাড়ির ভিতরে বসে তে নিঃশ্বাস ফেললো ভারী ভাবে। তার বুকের ভিতর ধরপড়ানি থামছেই না। জাঙ্কুক 2 হাত স্টিয়ারিং এ রেখে মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল তীর দিকে। তার দৃষ্টি এমন যেন তীর প্রতিটা অঙ্গ ভঙ্গি, প্রতিটি নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। তে শরীর থেকে ভেসে আসছে মেয়েলি ঘ্রাণ, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করা। জিও জাঙ্কুক মীর, যে মানুষের রক্ত ছড়াতে দ্বিধা করে না, যার কণ্ঠে মানুষ থরথর করে কাঁপে। সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্ধী।
বুকের ভেতর ধুকবুক ধুনিতে যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করলো সবকিছু ছেড়ে ফেলতে, কিন্তু যতই চোখ সরায় ততই আবার দৃষ্টি ফিরে যায় তেয়ের দিকে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। তেয়ের কবজিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে লেগে আছে। জাঙ্কুকের দু ভ্রুর মাঝে ভাঁজ পড়লো। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠলো। হঠাৎই ব্রেক চাপলো জোরে। গাড়ি কেঁপে উঠলো রাস্তার মাঝে। সামনে পিছনে থাকা গার্ডদের গাড়িও দাঁড়িয়ে গেল। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তেয়ের হাতে। এটা কি? এখানে কি হয়েছে? তে চমকে গেল। একটা ঠোক গলাৎকরণ করে আমতামতা করে বলল, পরে গিয়ে একটু কেটে গেছে। পরে যাস কি করে? আর কেটে যায় কি করে? হ্যাঁ, মন কি তাল গাছের মাথায় থাকে? তে ভয়ে আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করলো, আজব, আবার কেটে গেলে ওনার কি? উনি তো নিজেই খালি থাপ্পায় ধমকায়, এখন দরদের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাঁজ ঠাউসে। জাঙ্কুকের চোখ স্থির হয়ে উঠল। তেয়ের ঠোঁট ফোলানো, চোখ দুটো ভিতর মতো পিটপিট করছে, দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে আবার গাড়ি চালু করলো জাঙ্কুক। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর থেকে লক করে রেখে নেমে গেল সে। তেয়ের বুক ভয়ে ধড়ফড় করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো জাঙ্কুক, হাতে এক গাদা ঔষধের প্যাকেট। গাড়িতে বসে তেয়ের হাত ধরে জোর করে সামনে টানলো। তে বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে দিল। জাঙ্কুক হেক্সিসল দিয়ে পরিষ্কার করে খুব যত্ন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঢেলে দিচ্ছে। তেয়ের বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন শুরু হলো। পানির বোতলের ঢাকনা খুলে দুইটা ওষুধ লাগিয়ে দিল জাঙ্কুক। তের সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরলো। জাঙ্কুক হুঙ্কার ছাড়লো, কি হলো? কি হলো? আর কতক্ষণ ধরে থাকবো আমি? তে ভরু কুসকে কটাক্ষ করে বলল, আপনাকে ধরে রাখতে বলেছে কি? জানলা দিয়ে ফেলে দেন না, সামান্য কেটে গেছে, এমনি ঠিক হয়ে যাবে। যেমন জাঙ্কুকের মুখের উপর কথা, থাপ্পাইয়ে চেহারার নকশা পাল্টাই দিব। হাকর। সে তের চিবুক ধরে মুখ উঁচু করলো। তে চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে রাখলো। ভয়ে বাধ্য মেয়ের মতো মুখ খুলে ওষুধটা গিলে ফেললো। জাঙ্কুক তখন ধীরে তার চিবুক ছাড়লো, নরম সরে বলল, এবার নিঃশ্বাস নেই, তা না হলে মরে যাবি, পরে আমি অনায়াসে মরবো। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। তে চোখ খুললো, হতবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। জাঙ্কুকের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। এক সময় গাড়ি এসে থামলো তের বাসার সামনে। তে নামতে যাবার আগে জাঙ্কুক তার হাতে ধরিয়ে দিল ঔষধের প্যাকেটগুলো। তের চোখ বিস্ময় বড় হয়ে গেল। এতগুলো ঔষধ সামান্য একটা কাটার জন্য? জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ঔষধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। ঔষধ আবার পছন্দ মতো খাওয়া যায়? জাঙ্কুক না ঘষলো হাতের উল্টো পিঠে। যাই, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ঔষধ এনে দিব। তে একেবারে চুপ করে গেল। মনে মনে বলল, বড় লোকের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘ শ্বাস ফেলে দ্রুত ভিতরে ঢুকে গেল। জাঙ্কুক তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলার করিডোরে এসে থামলোতে। চোখ পড়লো কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ঔষধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটলো। চারদিকে চোরের মতো তাকালো একবার, অতবার একেবারে নিশ্চিতভাবে সব ঔষধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনে। 2 হাত ছেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকিতে হাফ ছেড়ে দিল। দরজার পাশেই রাখা সোফা গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো জিসু। বোনকে একবার ভালো করে পরখ করলো সে। কিছুদিন ধরে তের আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন উদ্ভট, অস্বাভাবিক। সে ভুরু কুঁচকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন ঈশার আজান দিচ্ছে। তে একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম? রাস্তায় জ্যাম ছিল। ভাই কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা হয়ে গেল। এখন অন্তত উজু করে এসে নামাজ পড়ে নে, একটু পরে আব্বু ফোন দিবে, নামাজ পড়ছিস কিনা জিজ্ঞাসা করবে। ধাপা ধাপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। উজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জানামাজ গুটিয়ে ডাক পড়লো। অতঃপর তার বাবার সাথেও কথা হলো। ঠিক তখনই টিং টিং করে বেজে উঠলো কলিং বেল। জিসু ভাবলো হয়তো তার হাজবেন্ড এসেছে, তাই বলে উঠলো, তোর ভাই আসছে মনে হয়। বলে দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল জিসুর। তার সামনে দাঁড়িয়ে আছে 3 জন পরিচিত মুখ। জিও জাঙ্কুকের 3 পাণ্ডব। তাদের হাতে ও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছে সব খাবারের প্যাকেট। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, আপনারা? তে চোখ বন্ধ রেখে শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো
যিশুর পিছনে সামনের দৃশ্য দেখে তীর চোখও বিস্ফোরিত হয়ে গেল জাঙ্কুকের 3 পাণ্ডকে দেখে। ঠিক তখনই সবিন প্যাকেটগুলো এগিয়ে ধরলো, নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। যিশু তীর উপস্থিতি টের পেল না, তাই ফুরুকুসকে অবাক হয়ে তাকালো তাদের দিকে। আমার জন্য? 3 জন একসাথে দুটো না সুযোগ মাথা নাড়লো, তারপর যিশুর পিছনে তীর দিকে দৃষ্টি রেখে বলে, আপনার জন্য। তে হতবাক হয়ে নিজের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, আমার জন্য? 3 জন একসাথে হ্যাঁ সুযোগ মাথা নাড়লো। এবার সবিন প্যাকেটগুলো ধরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধতায় ভরে গেল, শুধু তীর বুকের ভেতর দুধঢাপ শব্দের ধুকভুকানি। যিশুর দৃষ্টি হঠাৎ তীর দিকে ঘুরে গেল, চোখ দুটি বিদ্ধ হচ্ছে যেন তীর বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিস্ময় সুরে বলল, তোর হাত কেটে গেছে? তুই একটা শক্ত ঢোক করাতকরণ করলো, গলার ভেতরটা শুকিয়ে কাট। অবস্থা এমন যে কথায় বেরোতে চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল, বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসা গেছি, আমি তো ফাইসা গেছি মাইন্টার সিপাই। যিশু কটমট করে তাকালো তীরের দিকে। জাঙ্কুকের 3 পাণ্ড এক এক করে ভিতরে ঢুকে গেল, সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখারও জায়গা নেই। তীর ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মনে মনে জাঙ্কুককে গালি দিতে লাগলো। সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের প্রোটিন? আজব। সকাল থেকে সংসদ ভবনের চত্বর মুখরিত, গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি, টাইট নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য, কারণ আর মাত্র কয়েক মাস পরে জাতীয় নির্বাচন। কে ক্ষমতা থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে জমা হয়েছে দেশের প্রভাবশালী মন্ত্রী, সংসদ শীর্ষ নেতারা। প্রতিটি মুখে টান টান গভীরতা, আবার কারো মুখে চোখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমে অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। সবাই যখন কিছুটা শান্তিপূর্ণভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তরুণ বয়স হলো তার, ভঙ্গি দৃষ্টি তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাটতে যথেষ্ট। কালো চশমাটা খুলে টেবিলে রাখলো, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিতে, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে। জাঙ্কুক গম্ভীর অথচ কণ্ঠে দৃঢ়তা সুরে বলতে শুরু করলো, আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না, এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা। কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আবার বক্তব্য রাখলো, আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তারা কথা শুনতে চায়, প্রশ্ন করে, সমালোচনা করে। আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে। আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন। কথা শেষ হতেই সবার কক্ষে করতালি বেজে উঠল। কয়েক ঘন্টা আগে সংসদ ভবনের জরুরি সভা শেষ করেছে জাঙ্কুক, কিন্তু সভা শেষ হতে না হতেই হঠাৎ মনে পড়লো তীর হাতের কাটা দাগটা। সেটা পুরোপুরি সেরে উঠেছে কিনা জানতে ইচ্ছে করলো। 2বার ফোন করেছে, তবে রিসিভ হলো না। জাঙ্কুক সব কিছুতে 2বার অপশন দেয়, 3য়বারে অ্যাকশন নেয়। এবারও ব্যতিক্রম হলো না, সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবে জিজ্ঞাসা করবে তার ফোন তোলে নাই কেন, তবে আসার সাথে সাথে তার প্রেয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। জাঙ্কুক গম্ভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি সরাসরি তীরের বুক ভেদ করে যাচ্ছে। তীরের বুক ধুকপুক করছে, প্রতিটা ধ্বনি যেন গনে গনে শোনা যাচ্ছে। এখনই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সবকিছু ঘুরছে। এক মুহূর্তে মনে হলো সামনে 2 জন জাঙ্কুক দাঁড়িয়ে আছে, না এবার 3 জন হয়ে গেল। কেঁপে উঠে ফিসফিস করে বলো, আরে বাপরে, 3টা জন জাঙ্কুক। জাঙ্কুককে কাছে আসতে দেখে তে চোখ মুখ খেসে বন্ধ করে ফেললো, মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলে জাঙ্কুক তাকে নিমেষেই ধরে ফেলে। তবে তে এবার নিজেকে সামনে দাঁড়ায়, তার বুকের ভিতর ধুকধুকানি এমন ভাবে চলছে মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। জাঙ্কুক এখানে ক্রোধ নিয়ে এসেছে। যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল, তের মুখ দেখে সে এখন মুহূর্তে বরফ হয়ে গেল। তের মুখটা লাল হয়ে আছে, কোমর যখন অধর জোড়া তীর করে কাঁপছে, চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। জাঙ্কুক 2 হাত বুকে গুজে ফাঁস করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভিতরে এক মুহূর্তে টের পেল এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলেছে। এক মুহূর্ত পরে জাঙ্কুক নরম কণ্ঠে বলল, এ আল্লাহর বান্দি, আমার দিকে তাকাও। তের কোমর শরীর হালকা কেঁপে উঠল, ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল।
মনে হচ্ছে যদি সেদিনের মতো আবারও থাপ্পড় এসে পড়ে। চোখ খুলতে সরাসরি দৃষ্টি মিলালো জাঙ্কুকের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তে জাঙ্কুকের মনে হলো কেউ যেন তার বুক চিরে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণাত ঢুক দিল। অতঃপর নরম সুরে প্রশ্ন করলো, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি তোমাকে? তুই মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ালো। আবার প্রশ্ন করলো জাঙ্কুক, বকেছি তোমাকে? তুই এবার না সূচক মাথা নাড়ালো। জাঙ্কুক এক চিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? ক্ষুধা লাগছে। তুই ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেললো কথাটা। তার এই অদ্ভুত উত্তর শুনে জাঙ্কুক মুখ লুকিয়ে ঠোঁট চেপে হালকা হেসে ফেললো। তার রাগ মিশে গেল নরম স্রোতে। সে দু আঙুলের পিঠে আলতো করে তের কপালে ঠেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে বুঝতে পারছি। এমনি তো জোতা ছুঁড়ে মারনি। তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। নিজের ক্রাশকে জোতা ছুঁড়ে মারাচ্ছি। লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে তেকে উদ্দেশ্য করে বলল, চলো। তে ভরকে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথায়? আইসক্রিম খেতে। আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে জাঙ্কুক খাটা দিল। কোনো দ্বিধা না করে তেও ধীরে ধীরে পিছু নিল। তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে জাঙ্কুক কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তা শুনে লিজা সহ তের আরো বান্ধবীরা আতকে উঠলো এবং নড়ে চড়ে দাঁড়ালো। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো সেই দৃশ্যের দিকে। আচ্ছা, এবার জুতার কাহিনীটা তোমাদেরকে ক্লিয়ার করি। তে যখন তাদের বান্ধবীদের সাথে দুষ্টুমি করছিল, তখন দুষ্টুমি ফাজলামিতে তে দাঁতে দাঁত চেপে নিজের পায়ের জুতা খুলে ওদের দিকে ছুঁড়ে মারছিল। কিন্তু তারা তিনজনই মাথা নিচু করেছিল, ফলে সেটা গিয়ে সোজা আঘাত করলো কালো চকচকে গাড়ির কাছে। তে সহ তার বান্ধবীদের চোখ গেল সেই গাড়ির দিকে। আর সেই গাড়ি থেকেই নামলো জাঙ্কুক। আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতে গরম বাতাস ধাক্কা দিয়ে গায়ে লাগলো। তে একবার সরু চোখে তাকালো জাঙ্কুকের দিকে। কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে। জাঙ্কুক ওয়ালেট বের করে কার্ড রাখলো কাউন্টারে, আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই, নেই কোনো রাগের চিহ্ন। এতে তে একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আজ জাঙ্কুক নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে কিংবা কান ধরে উঠবাস করাবে, আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দু রাগ দেখালো না জাঙ্কুক। মনে মনে প্রশ্ন ছিল, তবে কি সত্যি তার পরে দোয়াটা কবুল হয়েছে? সে মনে মনে একটা দোয়া পড়েছিল যখন জাঙ্কুককে দেখেছিল এখানে। মনে হতেই সে এক চিলতে হেসে গেল। আলতো করে হেসে ফেললো সে একাই। তার সেই উদ্ভট হাসি চোখে পড়লো তার বান্ধবী রোজির। সে কানে কানে বলল, কিরে, তোর উপর জিন ভর করলো নাকি? একা একা হাসছিস কেন? কই হাসলাম? আমাকে বোকা বানাস? এত সহজ নাতে, সত্যি করে বলতো, তুই কি জাঙ্কুকের প্রেমে পড়েছিস? তের বুক ধপ করে উঠলো। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে মুখটা বন্ধ করে নিল রোজির। আমার বিশ্বাস হচ্ছে না তে, তুই মানুষ পেলি না, এই নির্দা লোকটার প্রেমে পড়লি? তে কেসে উঠে ফিসফিস করে বলল, চুপ থাক না প্লিজ। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল জাঙ্কুক। তেকে হাঁসফাঁস করতে দেখে সে ধীর পায়ে এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, খারাপ লাগছে, বাসায় যাবে? তে চোখ নামিয়ে রাখলো, কিছু বলতে যাবে, তবে তার উত্তর দেওয়ার আগেই জাঙ্কুক হাত উঠিয়ে সবিনকে ডাকলো। তার দায়িত্বে নিজেদের রেখে নিজেদের গাড়ির দিকে এগিয়ে গেল তেকে সঙ্গে নিয়ে। গাড়ির ভিতরে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা আর এটা ছুঁই ছুঁই। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। জাঙ্কুকের কালো চশমার পিছনে চোখের দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা তের বুকের ধুকবুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামলো তের বাসার সামনে। জাঙ্কুক দরজা ঠেলে নেমে গেল। দু হাতে বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে। আধা হেলে থাকা ভঙ্গিতে যেন এক অজন্ম সম্রাটের মতো তার দৃষ্টি তের দিকে। দেখি হাতটা। তে হতবাক, মুহূর্তে হাতটা পেছনে লুকিয়ে ফেললো। জাঙ্কুকের চোখের মনি মুহূর্তে জ্বলে উঠলো। রাগী গলায় গর্জে উঠলো, আমি হাত দিতে বলেছি, কুইক। চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা। তার আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসছে। জাঙ্কুক বিন্দু মাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরলো, আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য। তার ভুরু কুঁচকে গেল, ঝলসে যাওয়ার চোখে তের দিকে তাকালো। ভারী গলায় বলল, ঔষধ খাওনি, হাতে ক্রিমও লাগাওনি? তের গলা শুকিয়ে এলো। ভিতরে ভিতরে ভাবছে, সে তো সব ঔষধ ফেলে দিয়েছে, এখন কি বলবে? তাকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক আবার গর্জে উঠলো, আমি কিছু জিজ্ঞাসা করেছি তে। সেই গর্জনে মনে হলো মাটিও কেঁপে উঠবে। সাথে সাথে তে ধপ করে কেঁপে উঠলো। সে আর সহ্য করতে পারলো না।
একটা দুষ্ট বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে জাঙ্কুকের পেছনের দিকে ইশারা করলো। দেখুন, আপনাকে কেউ ডাকছে। জাঙ্কুক মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে, কিন্তু ওখানে কেউ নেই। সেই সুযোগে এক ছটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভিতর। জাঙ্কুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুনের গর্জন। তে, আই সোয়ার, তোকে আমি বুকের সাথে পিষিয়ে মেরে ফেলবো। সেই বিকাল থেকে জেসুর পেছনে পেছনে ঘুরছে তে, কার হাতে কি সর্বনাশটাই না হলো। জেসুর জেরার মুখে আর বেশি নিজেকে সামলাতে পারেনি তে। শেষমেশ সব খুলে বলতে হয়েছে, কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, জাঙ্কুককে পছন্দ করার কথাটা। সেটা মুখে আনা সাহস হয়নি। তখন থেকেই জেসু মুখ ভার করে আছে। তের সাথে কথা বলছে না। তে কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। ঘর ভরছে নরম আলোয়। জিসু বালিশ পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসলো। চোখে মুখে অভিমান জমাট। এদিকে তে কেমন অস্থির হয়ে আছে। একটু হাসি, একটুখানি কথা বলার জন্য তার বোনের সাথে। বহু কষ্টে তে তার বোনের সাথে কথা বলতে সক্ষম হয়েছে। বিছানায় চার হাত পা মেলে শুয়ে আছে তে। সিলিং ফ্যানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরছে। ঠিক তখন একটু তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। তে চমকে উঠলো। পাশে টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো। জাঙ্কুকের নামটা ভেসে আসছে। হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থর থর কাঁপা আঙুলে স্ক্রিন আলনা করে বার্তাটা পড়তেই তার শির দ্বারা ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে উঠে থাপাই চেহারার নকশা পাল্টাই দিব। ধরফর করে উঠে বসলো। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়লো। বুকের ভিতর ধুকবুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পায়চারি করলো। তারপর ধীরে ধীরে জিসুর রুমে গিয়ে উকি দিল। দেখলো তার বোনজিকে পড়াতে ব্যস্ত। দুজনই বইয়ের মাঝে ডুবে আছে। তের মনে একটু সাহস এলো। এখন বের হলে কেউ খেয়াল করবে না। চুপচাপ ভালো করে ওনাটা গলায় পেঁচিয়ে বেরিয়ে গেল টিপটিপ করে বাসা থেকে। নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল। কালো শার্টের হাতা গুটানো সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কালো চশমায় ঢাকা চোখ, গাড়ির হেডলাইটের স্নান আলোয় তাকে যেন আরো রহস্যময় লাগছে। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। জাঙ্কুক তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমাটা খুলে পকেটে রাখলো। গভীর দৃষ্টি ফেলো তের দিকে। পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করলো। তে কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক হাত ঘড়ির উপর তর্জনী আঙুল দিয়ে দুবার ঠকঠক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। তাই কাঁচুমাচু মুখে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে নাকি? জাঙ্কুকের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে। এরপর থেকে চেষ্টা করবো সময় মতো আসতে। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল, জিও, জাঙ্কুকের কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শাস্তি তো পেতেই হবে। তে শুকনো ঢোক গিলে জড়ালো কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবাস করতে হবে। এখন? হ্যাঁ, এখনই শুরু করো, কুইক। তে ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা। আশেপাশের লোকজন নেই বলেই চলে। বুকের ভেতরে একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবারও জাঙ্কুক কর্কশে শোধালো, কে হলো? দাঁড়িয়ে আছে কেন? রেড। তে গভীর এক ঢোক গেল। অতঃপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবার শুরু করলো। প্রতিটি উঠ বসে সাথে সাথে তার চুল খসে খসে পড়ছিল গালে। গলার ওড়নাটা সরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে জাঙ্কুক মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরলো, কিন্তু ঠোঁটের কোণের টান লুকানো গেল না। তার ভেতরে ছটফট করছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎ এখানে চলে এসেছে। তে এক এক করে 11 বার উঠবার শেষ করলো। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক কিছুক্ষণ নীরব তাকিয়ে দেখলো তাকে। বুকের ভেতর কেমন ধরাস ধরাস করে উঠলো। মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। তে বিস্মিত চোখে মাথা তুললো। গলার স্বর হালকা কাঁপছিল। মানে, আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন শুধু এই কান ধরে উঠবাস করানোর জন্য? জাঙ্কুক ঠোঁট বাঁকালো। হিমশীতল গলায় বলল, হ্যাঁ। কেন? এমনি, আমার ইচ্ছে। তের চোখ লাল হয়ে উঠল রাগে। বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তা স্পষ্ট বুঝলো, তবু তার কণ্ঠে অটল দৃঢ়তা।
যেতে বলেছি তো, যাও এখান থেকে কুইক। তে দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বজ্জাত বেটা, তোর কপালে হাত পাগলা বউ জুটবে দেখিস। এরপর ধূপধাপ পা ফেলে ভেতর ঢুকে গেল। জাঙ্কুক তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো করে হেসে উঠল। রাত তখন 11টা, চারদিক নিস্তব্ধ। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে এসেছে। এক একটা গাড়ির হর্ন বা দূরের কুকুরের ডাক যেন অন্ধকারে ভেসে আসা এক একটা শব্দ মাত্র। এই সময় ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক। হল ঘরে ঢুকতেই তার জুতার শব্দ প্রতিধ্বনিত হলো। সেই শব্দ শুনি তার দুইটা পোষা কুকুর তার দিকে এগিয়ে এলো। জাঙ্কুক তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্তি সত্ত্বেও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। একটা লাল বল তুলে নিয়ে খেলা শুরু করলো। একবার ছুঁড়ে মারে আর তারা হুড়মুড় করে দৌড়ে গিয়ে সেটা আবার তুলে এনে তার হাতে দেয়। ঠিক তখনই তার চোখ গেল ডান পাশের লাইব্রেরির কর্নারের দিকে। সেখানকার উষ্ণ আলোয় টেবিলে বসে আছেন তার বাবা, আর তার পাশেই রয়েছে চাচা। জাঙ্কুক কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে রইল, অতঃপর এক নিঃশ্বাসে হাতে থাকা বলটা ছুঁড়ে মারল। আর পোষা কুকুর সেদিকটায় ছুটে গেল। জাঙ্কুক ভারী শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে ধপ করে বসে পড়লো চাচার পাশের সোফায়। ধপ শব্দে দুই ভাই তাকালো তার দিকে। চাচা জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে তুই? সংসদের সবার পর থেকে তো হাওয়া হয়ে গেছিস। আরেম তখন নিলিপ্ত ভঙ্গিতে চশমাটা নাকে ঠেলে দিলেন। তারপর ব্যঙ্গে সুরে বললেন, কোথায় যাবে আর? গেছে নিশ্চয়ই কোনো প্রেয়সীর খুঁজে। জাঙ্কুক এক মুহূর্তে তার বাবার দিকে আর চোখে তাকালো, তারপর গলা কাকাই দিয়ে সোজা উত্তর দিল, খুঁজতে না, দেখতে গিয়েছিলাম। তার মানে খুঁজে পেয়েছো তাকে? জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। এই উত্তরে জাঙ্কুকের চাচার চোখ কপালে বিস্ময় বলে উঠল, এক মিনিট, কিসের প্রেয়সী আর কোন প্রেয়সী? জাঙ্কুক এবার চোখ বন্ধ করে হালকা মুচকি হাসলো। আস্তে আস্তে উচ্চারণ করলো, লাল শাড়ির প্রেয়সী। এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। জাঙ্কুকের চাচা মুখে বিস্ময়ের ছাপ নিয়ে বলে উঠল, তুই প্রেমে পড়েছিস জাঙ্কুক? জাঙ্কুক চোখ খুলে চাচার দিকে তাকালো। সেই দৃষ্টি যেন এক অদ্ভুত গভীরতা। চাচার মনে আর কোনো সন্দেহ রইল না। সিরিয়াসলি জাঙ্কুক প্রেমে পড়েছে? বিষয়টা কেমন অদ্ভুত না? জাঙ্কুক আবার চোখ বন্ধ করে মাথাটা সোফার পেছনে এলিয়ে দিল। তারপর গভীর এক নিঃশ্বাস ফেল। তার কণ্ঠ ভেসে এলো এক নিস্তব্ধতায়। অদ্ভুত তো বটেই চাচ্চু। ভালোবাসার ব্যাপারটাই তো এক রহস্যময় মায়াজাল। 19,70,00,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী, 800 কোটি মানুষের ভিড়, তবুও প্রেম এসে থেমে যায় কেবল একজনের দাঁড় গোড়ায়। অদ্ভুত না? একজন মানুষ যার দিকে তাকালে মনে হয় এই পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, বাকি সবাই ধোঁয়ায় ঢাকা। তার জন্য বুকের গভীরে এক অদ্ভুত টান জন্ম নেয়, যে টান কোনো যুক্তি মানে না, কোনো ব্যাখ্যা চায় না। তাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। জাঙ্কুকের বাবা আর চাচা হা হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে গর্জে উঠল, সমস্যা কি তোমাদের? এভাবে তাকিয়ে আছো কেন? এমনভাবে তাকাচ্ছ যেন আমি অপরাধ করে ফেলেছি। ভাইজান, কোনোভাবে কি আমাদের জাঙ্কুক কারোর সাথে অদল বদল হয়ে গেছে? এই কথা শুনে জাঙ্কুকের মাথায় রাগ চড়ে গেল। বাহ, কি ভাগ্য করে পরিবার পেয়েছি আমি। কোথায় আমাকে অভিনন্দন জানাবে তা না করে উল্টো বোয়াল মাছের মতো হা করে 32টা পাটি বের করে বসে আসে। চমৎকার। একে অপরের দিকে তাকিয়ে দুজনই তাড়াহুড়ো করে মুখ বন্ধ করলো। জাঙ্কুক গর্জে উঠে দাঁড়ালো। কড়া দৃষ্টিতে একবার তাকালো বাবা চাচার দিকে, তারপর গট গট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সে চলে যেতেই দুই ভাই একে অপরের দিকে চেয়ে হঠাৎই হো হো করে হেসে উঠল। পরের দিন ক্লাসের মাঝারি সারির সিটে বসেছে তে আর তের বান্ধবীরা। সামনে বোর্ডে লেখা সমীকরণগুলো ছকছক করছে। এখন পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। স্যার কলম হাতে নিয়ে বোর্ডে সমীকরণ টেনে লিখছেন। গলা পরিষ্কার করে লেকচার শুরু করলেন। ঠিক তখনই হঠাৎ করে ক্লাসের দরজা দিয়ে একবারে হুড়মুড় করে ঢুকলো জাঙ্কুকের 3 পান্ডা, সবিন, ইয়ঞ্জন আর কাই। ক্লাসে এক অস্বস্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়লো। সবাই পেছনে ঘুরে তাকালো। তাদের দেখা মাত্রই তের বুক ধুপ করে উঠলো। মাথার ভিতরে ঝড় বয়ে যেতে লাগলো। না জানি আবার কি কাণ্ড করে বসে এরা। 3 জন কারো তোয়াক্কা না করে সোজা এসে দাঁড়ালো তের সামনে। স্যারের লেকচার থেমে গেল। হাত মাঝপথে ঝুলে রইল। এক মুহূর্তের জন্য ক্লাসরুমের বাতাস জমাট বেঁধে গেল। সবিন এগিয়ে এসে তের সামনে কয়েকটা প্যাকেট ধরিয়ে বলল, কণ্ঠ ভারী করে বলল, এগুলো ভাই পাঠিয়েছে আপনার জন্য। তে চারপাশে তাকালো। পুরো ক্লাসের চোখ আটকে আছে তার দিকে। সে কপালে হাত রেখে মুখ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু রোজি এবার খেকি উঠল। কি আছে এতে? সবিন রোজির দিকে তাকালো। এরপর ঠান্ডা গলায় বলল, খাবার আছে, উনি সকালে খেয়ে আসেনি, তাই ভাই খাবার পাঠিয়েছে, বলেছে এখনই যেন খেয়ে নেয়। রোজি ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এগুলো আপনারা 3 পান্ডা খেয়ে নিন, এখন আমাদের ক্লাস চলছে, দেখতে পাচ্ছেন না নাকি? সবিন ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি এত হাইপার হচ্ছেন কেন? আপনাকে তো কিছু বলা হচ্ছে না।
তারপর আবার প্যাকেটগুলো তেয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এতে ভাইয়ের একটা চিরকুটও আছে। তেয়ের শরীর যেন জমে গেল, হাতের তালু ঘামে ভিজে গেছে। শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে প্যাকেট নিল, ভিতর থেকে কাগজের টুকরো বের করলো। তাতে স্পষ্ট লেখা, এখনই খাবার না খেলে তোমার সাথে কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো মিস জানো। চিরকুট পড়তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কাগজটা মুড়িয়ে নিল মুঠোতে। সামনে তাকাতে দেখতে পেল তার স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে এক দৌড়ে বেরিয়ে এলো। তার পিছনে ছুটল তার দুই বান্ধবী। বেরোনোর আগে তেয়ের বান্ধবী রোজি সবিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইচ্ছে করে তার পায়ে জোরে একটা পাড়া দিল। সবিন দাঁত চেপে মুখ খেসে বন্ধ করে নিল ব্যথায়, কিন্তু চুপ রইল। ক্লাসের বাইরে এসে তে দম ফেলে একটা বেঞ্চে বসলো। ব্যাগ খুলে সব প্যাকেট একসাথে মেরে ধরলো সামনে। অতঃপর তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলো। একবার এই প্যাকেট থেকে আর একবার ওই প্যাকেট থেকে কামড় দিচ্ছে, যেন এক একটা কামড় দিয়ে নিজের ভেতরে আতঙ্ক ঢাকতে চাইছে। তার এই অদ্ভুত খাওয়ার ভঙ্গি দেখে বান্ধবী বলে উঠল, এভাবে খাচ্ছিস কেন? মনে হচ্ছে কতদিনে না খাওয়া তুই। আর জাঙ্কুক খাবার পাঠালে কি খেতে হবে? থাপ্পড় খাওয়ার থেকে খাবার খাওয়া অনেক ভালো। ওদের দিকে হাত বাড়িয়ে বলল, নে তুইও খা। অন্যদিকে একই সময় জাঙ্কুক বসে আছে কনফারেন্স হলে। গভীর পরিবেশ। দীর্ঘ টেবিল ঘিরে বসে আছে কেন্দ্রীয় সব নেতা। সামনে নথি, কাগজ, পানির বোতল। চলছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। টেবিলে রাখা জাঙ্কুকের ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করলো। স্ক্রিন জ্বলে উঠলো। সবিনের নাম্বার থেকে ভিডিও এসেছে। জাঙ্কুক ফোন হাতে তুলে নিতেই ভিডিও চালু হলো। চোখ আটকে গেল স্ক্রিনে। তে বেঞ্চে বসে চারপাশে ছড়িয়ে রাখা খাবারের প্যাকেট থেকে একবার একটা তুলে খাচ্ছে। মুখে খাবার ভরা, তার গাল দুটো ফুলে গেছে। মাঝে মাঝে চোখ এদিক ওদিক করছে। তার এই ভঙ্গি দেখে জাঙ্কুক হঠাৎ শব্দ করে হেসে উঠল। মুহূর্তে চারপাশে সব নেতা চুপ হয়ে তার দিকে তাকালো। গম্ভীর আলোচনার মাঝখানে জাঙ্কুকের এমন হাসি যেন বজ্রপাতের মতো ছড়িয়ে পড়লো। জাঙ্কুক তা বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ শক্ত করে নিল। ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে বসলো। শির দ্বারা সোজা করে দু বাহু ঘুরিয়ে চোখ রাখলো কাগজের দিকে। মুখে অদ্ভুত গম্ভীরতা। সবাই যখন আবার আলোচনায় মন দিল, তখন তার ঠোঁটে এক ফোঁটা হাসি চাপা দিয়ে ফুটে উঠছিল। সে কোনোভাবেই হাসি চেপে রাখতে পারছে না। ভার্সিটি শেষ করে রোজি আর তে এলো মির হাউসে। লিজার শরীর খারাপ দেখে তারা ভাবলো একটু দেখতে যাবে। মূল দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখে সোফার কোণে গুটিসুটি হয়ে ফোনে স্ক্রল করছে লিজা। লিজা ফোনটা নামিয়ে তাকাতে চমকে উঠল। আরে তোরা এই সময়? রোজি মুচকি এসে বলল, ভেবেছি তোর শরীর খারাপ, তাই দেখে যাই। এখন তো দেখছি দ্বীপে আসিস। আরে একটু অস্বস্তি হচ্ছিল। এমন সময় ধাপাধাপ পায়ে ভেতরে ঢুকলো সাইলো। লিজার সাথে তাদের দেখে একটু থমকে দাঁড়ালো। অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে এগিয়ে এলো। হাই বিউটিফুল লেডিস, আমি সাইলো। সে হাত বাড়ালো তেয়ের দিকে। তে ঠান্ডা গলায় সালাম দিল। সাইলো মুহূর্তে অবাক হয়ে গেল তের সরলতা দেখে। লিজা বিরক্ত হয়ে কনুই দিয়ে ভাইয়ের পেটে গুঁতা মারলো, যা এখান থেকে। যাবো না। সাইনোর বাচ্চা, তোকে একটা লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেবো। দে না, আমার তো উগান্ডা যাওয়া অনেক দিনের ইচ্ছে। রাগে চিৎকার করে বলে উঠল লিজা, চাচি আম্মা, তোমার ছেলেরে কিছু বলো। রান্নাঘর থেকে চাচি বলে উঠল কড়া গলায়, সাইনো জ্বালাস না ওদের। সাইনো হেসে পিছু উঠল। আবার লিজার চুল টেনে একটা ফেংসি মেরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তাদের ভাই বোনের কাণ্ড দেখে তে আর তের বান্ধবী দুজনেই স্তব্ধ। কিন্তু এর মধ্যে হঠাৎ তের চোখ আটকালো। একটা সবুজ চোখলা কালো কুকুর ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। তে ভয়ে দুপা পিছিয়ে গেল। অবুঝ প্রাণীটা খেলতে চায় ভেবে আরেকটু এগিয়ে গেল। এটাতে ভয়ে তীব্র চিৎকার দিয়ে ছুটে পালালো। কুকুরটাও দৌড়ে গেল তার পিছু। এরপর শুরু হলো ছোটাছুটি। লিজা চেঁচিয়ে বলল, আরে থামো, কিছু করবে না। কিন্তু কে শোনে কার কথা? মুহূর্তে ড্রয়িং রুমে শুরু হলো হট্টগোল। সোফার এপার ওপার টেবিল ঘুরে তে প্রাণপণে ছুটছে, তার পিছু পিছু কুকুরটা। এমন সময় দরজা দিয়ে ঢুকলেন জাঙ্কুক আর তার বাবা। দুজনই স্তব্ধ হয়ে গেলেন সামনের দৃশ্য দেখে। জাঙ্কুক থমকে দাঁড়িয়ে তের ছোটাছুটি দেখছে। লাল চুড়িদার পরা মেয়েটা যেন আতঙ্কে বাতাসে ভেসে বেড়াচ্ছে, চুল এলোমেলো হয়ে গেছে। আরেকবার বিস্ময়ে তাকিয়ে রইলেন। ঠিক তখনই ভয়ে দিশে হারাতে ছুটে গিয়ে সোজা এক লাফে কোলে উঠে পড়ল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই হা করে তাকিয়ে আছে। ব্যায়ামে সে হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুকের চোখের ইশারায় গুটিসুটি হয়ে এক কোণে গিয়ে বসলো। এক মুহূর্ত পর আরএম গম্ভীর কণ্ঠে বলল, এবার নামতে পারো মেয়ে, ও তোমাকে পিছু করবে না। গম্ভীর কণ্ঠে যেন বজ্রপাত হলো। তে হক চকিয়ে তাকালো যে আরএম মীরকে সে এতদিন শুধু টিভি আর পত্রিকায় দেখেছে, আজ তারই কোলে বসে আছে। তাড়া করে নেমে দূরে ছিটকে দাঁড়ালো। আরএম ছেলের দিকে একবার তাকিয়ে মাথা নেড়ে ভিতরে চলে গেল। লিজা আর রোজি মুখ চেপে হেসে ফেললো। তে একবার ওদের দিকে তাকালো। অতঃপর চোখ পড়লো জাঙ্কুকের দিকে। তার দৃষ্টি যেন জ্বলন্ত অগ্নিশিখা।
চোখ রক্তিম, চোখ শক্ত হয়ে আছে। তের বুক ধক করে উঠলো, মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাঙ্কুক ক্রোধ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো, তার গলা ভারী হয়ে উঠলো। এই আল্লাহর বান্দি, এই আমায় তোর চোখে পড়লো না? আমার বাপের কোলে গিয়ে লাফিয়ে উঠতে হলো, হ্যাঁ? আমার কোলে উঠলে আমি কি তোকে মানা করতাম? আমি কি তোরে করে নিতাম না? তে কাপা কাপা গলায় বললো, আমি তো কারো কোলে উঠতে চাইনি। ও তো ভুল করে, আবার ভুল করে। না না, ভুল করে না। তাহলে ইচ্ছে করে? না না, ইচ্ছে করেও না। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে গর্জে উঠলো। তে এই চিৎকার শুনে তে দৌড়ে গিয়ে পালালো লিজার চাষির পিছনে। জাঙ্কুক একটু এগিয়ে গিয়ে ব্যায়ামের সামনে হাঁটু গেড়ে বসে তের চোখের দিকে তাকিয়ে বলল, ব্যায়াম, ভালো করে মনে রাখবি এই চেহারা। এরপর থেকে যতবার এই বেডিটা দেখবি ততবার দৌড়নি খাওয়াবি, তা না হলে তোর খাওয়া দাওয়া বন্ধ। কত বড় সাহস আমার চোখের সামনে আমারই রেখে আমার বিয়েতে বাপের কোলে উঠে, বজ্জাতে বেডি। জাঙ্কুকের চোখে জ্বলন্ত আগুন, যেন সেই দৃষ্টির তাপে তে পুড়ে ছাই হয়ে যাবে। আর আজকের পর্বটা এই পর্যন্তই। বেশি বেশি করে কমেন্ট করে জানাও পরবর্তী পার্টের জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।